সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে ঢাকা দক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বায়োলজি ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এতদিন পড়ছিলাম কোষ ও এর গঠন। যেহেতু কোষ ও এর গঠন সম্পর্কে আমরা জেনে ফেলছি, সুতরাং আরও একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই কোষটি কিভাবে বিভাজিত হয়, আর যা না হলেই আমরা যে সূচনা লগ্ন থেকে এককোষী ছিলাম, কখনো এইরকম উন্নত বহুকোষী হতে পারতাম না। সুতরাং উদ্ভিদ বিজ্ঞানের অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আজকে আলোচনাতে যাচ্ছি, সেটি হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? সেল ডিভিশন। সেল ডিভিশন সম্পর্কে পড়তে যাচ্ছি আমরা, তবে প্রাথমিক কিছু কথাও জেনে ফেলব। জীবদেহের কোষ বিভাজনের একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, আর এই মাধ্যমেই মূলত জীবদেহের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে থাকে। আমরা এই পৃথিবীতে এককোষী হোক আর বহুকোষী হোক, প্রত্যেকটি জীবেরই জীবনচক্র শুরু হয় একটি মাত্র কোষ দ্বারা। বিজ্ঞানী রুডলফ ভিরচাও 1858 সালে উনি যথার্থই বলার চেষ্টা করেছেন যে গাছ থেকে যেমনই গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণীর, ঠিক তেমনই কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং বা ডব্লিউ ফ্লেমিং সামুদ্রিক স্যালামেন্ডার, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টাইটুরাস ম্যাকুলোসা, এর কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তোমাদের এখানে একটু মনে রাখতে হবে যে কোথায় কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে। তাহলে প্রশ্নটি এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কখনো এসে থাকে যে বাংলায় সামুদ্রিক স্যালামেন্ডার, আবার বৈজ্ঞানিক টার্মটিও এসে থাকে যে টাইটুরাস ম্যাকুলোসা। কোন বিজ্ঞানী? ওয়াল্টার ফ্লেমিং বা ডব্লিউ ফ্লেমিং। তাহলে আমরা ছোট্ট করে একটু কোষ বিভাজনটা সংজ্ঞা সম্পর্কে বলে ফেলতে চাই। যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, তাকে বলা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। পৃথিবীর সমগ্র জীবের ক্ষেত্রে 3 ধরনের সেল ডিভিশন লক্ষ্য করা যায়। আমরা বোর্ডে একটু লেখার চেষ্টা করছি এই 3 ধরনের কি কি। 3 ধরনের মধ্যে প্রথমটি হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশন। 2 হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। এক্ষেত্রে এ আর এ বাদ দিলে যেটি থাকতেছে সেটি হচ্ছে মাইটোসিস। 3 হচ্ছে মায়োসিস সেল ডিভিশন। সমগ্র জীবজগতে এই 3 ধরনের সেল ডিভিশন দেখা যায়। আমরা আজকে আলোচনা করব অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অবশ্য আদিকোষী জীবের ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা জেনে ফেলবো অ্যামাইটোসিস কি। তোমরা এখানে সাধারণ ভাষায় যদি আমরা বলি, গ্রিক শব্দ এ অর্থ মূলত নেই, আর মাইটোসিস অর্থ যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে যেমন হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়, মাকুতন্ত্র তৈরি হয়, এগুলো এই যে অ্যামাইটোসিসে তৈরি হয় না। তাই অ্যামাইটোসিস মাইটোসিসের মতো নয় আর কি। আমরা পড়তে যাচ্ছি আর কি এই প্রেক্ষাপটে যে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, এই মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। তাহলে প্রথমে আমরা আজকে জানবো যেটা, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
কোনো প্রকার জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য মাতৃকোষের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। এক্ষেত্রে এই কোষ বিভাজন পদ্ধতিতে যেহেতু ক্রোমোজোম এবং নিউক্লিয় বস্তুর বা ক্রোমাটিন তন্তু সৃষ্টি ব্যতিরেকে সরাসরি নিউক্লিয়াসটি দুই ভাগে বিভক্ত হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়, তাই একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা এই প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পর্কে পড়তে যাব, তবে বোর্ডে একটু চিত্র আমরা আঁকিয়ে ফেলব। আমরা একটু বোর্ডে চিত্র আঁকানোর চেষ্টা করছি। এটি একটি নিউক্লিয়াস, মাঝখানে আমরা আঁকানোর চেষ্টা করলাম, আর এই যে অংশটি হচ্ছে সাইটোপ্লাজম। অ্যামাইটোসিস কোষ বিভাজনে আমরা চিত্র অঙ্কন করে ফেলছি বোর্ডে। এক্ষেত্রে এই পদ্ধতির বর্ণনার জন্য আমি সুস্পষ্টত যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে কেন্দ্রেরটি হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে বাহিরের দিকে এটি হচ্ছে সাইটোপ্লাজম। মাঝেরটি এই যে নিউক্লিয়াস, এখানে হচ্ছে অপত্য নিউক্লিয়াস, এক্ষেত্রে নিউক্লিয়াস এবং অপত্য কোষ। আমরা এই পদ্ধতিটির কথা যদি বলতে চাই, তাহলে যে মাইটোসিস প্রক্রিয়াটি আমরা আগেই বলেছিলাম যে কোনো প্রকার জটিলতা ছাড়াই মাতৃকোষটি বিভাজিত হয়। তবে এই প্রক্রিয়ার শুরুতে মাতৃকোষের নিউক্লিয়াসটি লম্বা হয়ে থাকে এবং পরে যে দুই প্রান্ত মোটা হয় এবং মাঝে সরু হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করে থাকে। এই মাঝখানে সরু অংশটি আরো সরু হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং অপত্য নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথেই কোষ প্রাচীরটি ভিতরের দিকে প্রবেশ করে সাইটোপ্লাজমকেও বিভাজিত করে থাকে এবং এই সাইটোপ্লাজম সহ পরবর্তীতে দুটি অপত্য নিউক্লিয়াস, যদি অপত্য নিউক্লিয়াস নয়, দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে। এই অপত্য কোষগুলো ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাতৃকোষের অনুরূপ আকার ধারণ করে থাকে। এক্ষেত্রে সকল আদি কোষে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে। এছাড়াও ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, ইস্ট জাতীয় ছত্রাক, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দা, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে প্রথমে যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যেটি তৈরি করলো, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করলো। এই অপত্য নিউক্লিয়াস দুটি যখন সাইটোপ্লাজম সহ বিভাজিত হয়ে দুই ভাগে বিভক্ত হলো, তখন সেটি অপত্য কোষের সৃষ্টি করলো। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্যের কথা যদি বলতে চাই, অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই উন্নত ও জটিল কোষ বিভাজন প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই মতটি ব্যক্ত করেছেন স্ট্রাসবুর্গার 1892 সালে। কোন এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ। কোষ বিভাজনের স্বল্প সময় এর মধ্যেই সংঘটিত হয়ে থাকে এবং কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। এটি হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য বা গুরুত্ব। ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে মাইটোসিসের পূর্বে যে প্রস্তুতিমূলক পর্যায় বা কোষ চক্র সম্পর্কে আমরা আগামীকাল আলোচনা করতে যাব। ধন্যবাদ।